খুবই হতাশা মধ্যে আছি। 293 করেছে আপনার 93 অল আউট, এটা তো চিন্তাই করা যায় না। সবাই বলছে আপনার ওয়ার্ল্ড কাপ বাট ওয়ার্ল্ড কাপে গিয়ে যদি আপনি এই ধরনের ব্যাটিং করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবেই। ফিল্ডটা তো যথেষ্ট খারাপ লাগে, কারণ এখন কিন্তু ফেসিলিটি অনেক বেশি প্লেয়ারদের। আমি অনেকে দেখেছি যে আপনার যে দায়িত্ব যার নেই টিম নিয়ে কথা বলে, হয়তো বা বোলিং কোচ সে ব্যাটিং নিয়ে কথা বলছে, আবার ব্যাটিং কোচ সে কিন্তু আবার সিলেক্টর নিয়ে কথা বলছে। আমাদের সময় যেভাবে সবাই সমালোচনা করতো, এখন তো সিলেকশন প্যানেলকে কোনো কোয়েশ্চেনে করে না। মেন্টালি দে আর নট, মানে ওরা কিন্তু কমফোর্টেবল থাকে না। আমরা কি নানু ভাই ওয়ানডে খেলাটা ভুলে গেছি? এটা ভোলার মতো না, এটা আমরাও খুব শখ। 10টা ম্যাচে একটা জয়, এবং এই সিরিজটা যেভাবে খেলেছে, তো সেই দিক থেকে আমরাও শখ যে এইভাবে এই ধরনের পারফরমেন্স এই প্লেয়ারদের থেকে আশা করি না। তবে আমি মনে করি যে এখান থেকে উত্তরণের অবশ্যই জায়গা আছে এবং ভালো ক্রিকেট খেলার একটা সুযোগ আছে। এখানে যদি সম্মিলিত টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেল এরা যদি দায়িত্বটা ঠিক মতো নেয় এবং কাকে কোন জায়গায় এটা খেলাতে হবে, সব ভালো চিন্তাভাবনা, পজিটিভ চিন্তাভাবনা যদি করে যদি আগায়, আমার মনে হয় এই থেকে উত্তরণের একটা বিরাট সুযোগ আছে। খুবই হতাশা মধ্যে আছি, কারণ একটা দেশকে, একটা ক্রিকেট বোর্ডকে কিন্তু আপনার ওই যে মেইন টিম থাকে সেটার পারফরমেন্সেই কিন্তু বোঝা যায় ক্রিকেটটা কীভাবে উন্নতি করছে কি করছে না। তো রিসেন্টলি আমরা মনে করেন, শুধু আমি এই সিরিজ বলবো না, আমি অনেকগুলো সিরিজ কিন্তু আমরা খুব বাজে খেলেছি, বিশেষ করে ব্যাটসম্যানরা। তো এই অ্যাটিটিউড নিয়ে যদি আমরা খেলি, এই ধরনের যদি পারফরমেন্স করি, তাহলে আসলে এটা ক্রিকেটের জন্য এটা একটা অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। আমরা যখন শুরুতে খেলছিলাম, যে মনে করেন 15-20 বছর আগে, ওই স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা চলে আসছি এখন। তখন হ্যাঁ, আপনি বলবেন তখন কিন্তু আমাদের এই ফ্যাসিলিটিস ছিল না, এই ধরনের এতগুলো টুর্নামেন্ট, ডোমেস্টিক ক্রিকেট, বিপিএল, তারপর ফাইন্যান্সিয়ালি এই ধরনের কিন্তু আপনার সাপোর্ট ছিল না। সো ঠিক আছে, যদি একটা দল মনে করেন যদি আপনার একটা ম্যাচ খারাপ করলে তাহলে মানে মানা যায়, একটাতে ব্যাটিং কলাপস করে, কিন্তু আপনার প্রত্যেকটা ম্যাচে এই ধরনের কলাপস করবেন, এটা তো হয় না। আর এখানে কিন্তু আপনার দুইটা পার্ট থাকে, একটা হলো যে ব্যাটসম্যানদের, একটা হলো বলারদের। কারণ যারা ব্যাটসম্যান হিসেবে খেলে ওদের উপর কিন্তু অনেক দায়িত্ব থাকে, কারণ বলার আপনি একটা খারাপ করলে আপনি কিন্তু আরেকটা অকেশনের বলারের 3-4 ওভার করে দিতে পারেন, কিন্তু ব্যাটসম্যানদের যদি ব্যর্থ হয় তাহলে সেখানে কোনো অপশন থাকে না। আর আমি যে বলবো যে আপনার আফগানিস্তান যে এক্সট্রাঅর্ডিনারি খেলছে তাও না, ওদেরও একটা উপরে সারির একটা ব্যাটসম্যান কিন্তু দুইটা ম্যাচে আপনার অলমোস্ট 100-এর মতো করছে, 95। সো এগুলোর থেকে তো বোঝা যায় যে এই ধরনের একটা অ্যাটিটিউড যদি থাকে আমাদের 1-2-3 থেকে যদি একজন লম্বা ইনিংস খেলে, আমরা চোখ বন্ধ করে কিন্তু আপনার 260-70 হয়। সো এই একটা সামান্য একটা বেসিক, এটা কিন্তু আপনার ডোমেস্টিকে বলেন, স্কুল ক্রিকেটে বলেন, এই অ্যাটিটিউড থাকা উচিত। এটা কিন্তু আমরা আমাদের মেইন টিম থেকে পাচ্ছি না। তো ব্যাটিংটা নিয়ে খুব বেশি হতাশ। এটা তো অবশ্যই শকিং। 293 করেছে আপনার 93 অল আউট, এটা তো চিন্তাই করা যায় না। এবং আবুধাবির উইকেট আমরা সবাই জানি, এশিয়া কাপ থেকে শুরু হয়ে এখন পর্যন্ত যথেষ্ট ভালো উইকেট। এখানে কিন্তু সেন্সিবল ব্যাটিং করলে, বেসিকটা যদি খেলে, আমার মনে হয় এখানে রান করাটা কোনো সহজ না। আপনি যদি ঠিক মতো যদি নিজেকে মনোনিবেশ করা যায়, আমার মনে হয় যে এখানে 93 রানে অল আউট হওয়া, এবং এটা কিন্তু চিন্তা করা যায় না। যদি আপনার 40 রানে 3টা উইকেট হারিয়ে ফেলেন, 50 রানে 3টা উইকেট হারিয়ে ফেলেন, তাহলে আপনাকে ওই জিতা পর্যন্ত আপনাকে ফাইট করতে হবে। মানে দর্শক হিসেবে আসলে কতদিন অস্থির লাগে, খুবই খারাপ লাগে, কারণ আমরা তো মনে করেন যে আপনার ক্রিকেটটা আমরা খুব ভালোবাসি, ক্রিকেটের সাথে ছিলাম, ইনশাল্লাহ সবসময় ক্রিকেটের জন্য দোয়া করছি। তো আমার মনে হয় যে আমি জানি না, বাট এরা যে এত ভালো, এত খারাপ খেলছে, এত খারাপ খেলার কথা না। তো আমার মনে হয় যে এটা নিয়ে কিন্তু আপনার একটা, যারা টিমের সাথে আছেন, যারা আপনার দেখাশোনা করছেন, ওনাদের কিন্তু অনেক বড় দায়িত্ব যে এই প্রবলেম থেকে কীভাবে সলভ করবেন। সবাই বলছে আপনার ওয়ার্ল্ড কাপ বাট ওয়ার্ল্ড কাপে গিয়ে যদি আপনি এই ধরনের ব্যাটিং করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবেই। মানে এটা কিন্তু আপনার এক্সপোজারটা খুবই নেগেটিভলি যাবে, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমরা খুব বাজে খেলেছি, অথচ আমাদের অনেক ভালো খেলার কথা ছিল, কারণ ইন্ডিয়াতে ছিল আমাদের মতো উইকেট, আমাদের মতো ওয়েদার, সব কিছু ছিল। বাট ওই যে আমরা যখন টেস্ট স্ট্যাটাস পেয়েছিলাম তখন কিন্তু আপনার অনেকেই অনেক নেগেটিভ কথা বলতো আমাদেরকে নিয়ে। তো সেটা যখন একটা ওগুলা পারফর্ম করে 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 আমরা কিন্তু একটা ওদেরকে একটু চুপ করার অবস্থায় চলে আসছিল, বাট এখন কিন্তু ওরা আবার আমাদেরকে নিয়ে কথাবার্তা বলবে। ফিল্ডটা তো যথেষ্ট খারাপ লাগে, কারণ এখন কিন্তু ফেসিলিটি অনেক বেশি প্লেয়ারদের, এবং অনেক বেশি ম্যাচ খেলে, এখন অনেক এক্সপিরিয়েন্স, অনেক
টিম ম্যানেজমেন্টে অনেক হাই প্রোফাইল লোকজন কাজ করে। তো সেই জায়গা থেকে যদি এই ধরনের ব্যাটিং দেখে সত্যি যথেষ্ট খারাপ লাগে। আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্টকে এই নিয়ে যথেষ্ট কাজ করার দরকার এবং 1-to-1 স্কিল সেশনগুলি করা দরকার এবং সেভাবে এবং এটা চিন্তা করা উচিত কাকে 5-এ খেলাবে, কাকে 6-এ খেলাবে এবং পিছের থেকে কেন টানতেছে প্লেয়ার। এগুলি সব T20 ক্রিকেটে আপনি সার্ভাইভ করতে পারবেন, কিন্তু টেস্ট ক্রিকেট অ্যান্ড ওডিআইতে স্পেশালিস্ট ব্যাটসম্যান দরকার। তো আমার মনে হয় যে এই জায়গায় একটা পজিটিভ থিঙ্কার দরকার। আমি অনেকে দেখেছি যে আপনার যে দায়িত্ব যার নেই টিম নিয়ে কথা বলে, হয়তো বা বোলিং কোচ সে ব্যাটিং নিয়ে কথা বলছে, আবার ব্যাটিং কোচ সে কিন্তু আবার সিলেক্টর নিয়ে কথা বলছে। তো এই ধরনের কথা আসা উচিত না। প্লেয়ারদেরকে সব কিছু আপনার ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে থাকতে হবে এবং কিভাবে পারফর্ম করা যায় এবং পারফর্ম করার কিন্তু সব নাম্বার 1 যেটা 1 নম্বর হলো সেটা হলো যে আপনার ব্যাটসম্যানদেরকে লম্বা ইনিংস খেলতে হবে এবং রান করতে হবে। আর যারা 1, 2, 3 আছে ওদের থেকে কিন্তু লম্বা ইনিংস লাগবে। যেমন আগে আমাদের 4-5 বছর আগে যে ছিল যে ওপেনার থেকে একজন লম্বা ইনিংস খেলতো, তারপর মিডল অর্ডারে এসে ওরা কন্টিনিউ করতো এবং শেষে গিয়ে রিয়াদ কিন্তু ওটা ফিনিশ করতো। তো এই ধরনের সিচুয়েশন আপনি কিন্তু কোনোদিন ডেভেলপ করতে পারবেন না, আপনি গিয়েই কিন্তু আপনি প্রেশারে পড়ে যাবেন। আর ব্যাটসম্যানদেরকে আপনার লম্বা ইনিংস না খেললে ম্যাচে, তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে না। 10 নম্বরে চলে যাবো এটা তো চিন্তাই করতে পারি না, কারণ ক্রিকেটে হতে পারে আপস অ্যান্ড ডাউন পারফরমেন্সে। কারণ আমরা একটা জায়গায় কিন্তু 2017 সালের পর থেকে একটা স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করে গিয়েছি ওডিআইতে। তো এই জায়গা থেকে আমরা কিন্তু ব্যাকফুটে যাওয়া, এটা কিন্তু অবশ্যই কোয়েশ্চেনটা আসা উচিত টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেলের উপরে, কারণ ওরাই ভালো ব্যাখ্যা করতে পারবে কেন ভালো খেলছে না। তো আমার মনে হয় এই জিনিস থেকে অবশ্যই উতরাতে হবে, কারণ ক্রিকেটে যদি একটা ভালো স্ট্যান্ডার্ড যদি আমরা মেনটেন করতে চাই, সবার সম্মিলিত প্রচেষ্টাটা দরকার। কেউ এককভাবে কিন্তু এই জিনিসটা করতে পারবে না। একটা বিশ্বকাপ হাতে নিয়ে একটা প্ল্যান কিন্তু শুরু হয়ে যায়, আর এখন কিন্তু সামনে কিন্তু অনেকগুলি ওডিআই ম্যাচ আছে। অলমোস্ট আমার মনে হয় ওয়ার্ল্ড কাপের আগে প্রায় 20টার মতো ওডিআই ম্যাচ খেলবে। তো আমার মনে হয় এখান থেকে অবশ্যই উত্তরানোর জায়গা আছে যদি আমরা ভালো মতো যদি পজিটিভ চিন্তাভাবনা করে থাকি। এবং আমার মনে হয় টিম ম্যানেজমেন্টকে অবশ্যই এটাতে সজাগ থাকতে হবে এবং কাকে কোন জায়গায় রিপ্লেস করবে, কোন জায়গায় খেলাবে, এটা এখন থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের সবচেয়ে বিগেস্ট প্রবলেম হলো আমাদের মানে আমরা যেটা পেশেন্ট কিন্তু অনেক কম। ইভেন প্রত্যেককে বলছি, শুধু দর্শক না, এটা কিন্তু প্লেয়ারদেরও কিন্তু পেশেন্ট অনেক কম। আমরা একটা ম্যাচ ভালো খেলে ফেললে পরের ম্যাচে গিয়ে কিন্তু ওটা কোন ধারাবাহিকতা রাখি না। হয়তো বা মনে করি আগের ম্যাচে ভালো করেছি, এখন গিয়ে আমি যা করব তা হবে, তা না। কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাচ নতুনভাবে নিতে হবে এবং আপনাকে স্টাবলিশ হতে হবে। আর স্টাবলিশ হতে হলে আপনাকে মনে করেন 5টার মধ্যে 3টা থেকে 4টা ম্যাচে রান করতে হবে। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে আপনার 5টার মধ্যে হয়তো একটা রান করছে। এখন আপনি কেউকে কিন্তু মানে স্টাবলিশ প্লেয়ার বলতে পারবেন না। বলার কিছু নাম আপনি বলতে পারেন, বাট আপনি ব্যাটসম্যান হিসাবে আপনি দেখেন সবাই কিন্তু ওই জিনিসটা কিন্তু হচ্ছে না। এটা একমাত্র ওয়ে হলো যে আপনাকে পারফর্ম করে দেখানো। এবং অনেক প্লেয়ার আছে যারা ডোমেস্টিকে রান করে পারফর্ম করে মনে করে যে ও স্টাবলিশ হয়ে গেছে, এটা ভুল। কিন্তু ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালে কিন্তু আপনার অনেক ডিফারেন্ট আছেই। সো এগুলো কিন্তু আপনাকে মেন্টালি, ফিজিক্যালি, আপনাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু ডেভেলপ করতে হবে। আপনি বলতে পারেন যে এখন তো আমরা তো অনেক সুযোগ সুবিধা দিচ্ছি, অন্য দেশের তুলনায় কম, কিন্তু এখন তো আমরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছি, তাও কেন আমরা পারছি না। কিন্তু আপনি এটাও দেখতে হবে, যখন 10-15 বছর আগে তামিম, সাকিব, মুশফিক ওরা যখন আসছিল তখন কিন্তু ফ্যাসিলিটিস কিন্তু এরকম ছিল না, বাট ওরা নিজেদেরকে এই পর্যায়ে আসার ডেভেলপ করেছে নিজেদের। তো আমার মনে হয় যে ওই যে দর্শককে খুশি না করে, মিডিয়াকে খুশি না করে, আমাদের যে প্লেয়ারদের যে কাজ, যেখানে পারফর্ম করলে সবাই খুশি হবে, ওই দিকে মনোযোগ করা উচিত। এয়ারপোর্টে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, ক্রিকেটাররা এসেছে, তাদের সঙ্গে তাদের ফ্যামিলি ছিল। এই বিষয়টাকে আপনি আসলে কীভাবে কতখানি আনএক্সপেক্টেড? আপনি দেখেন আমাদের তো এটা অনেক এক্সপিরিয়েন্স আছে। যখন জাতীয় স্টেডিয়াম গুলিস্তানে যখন খেলা হতো, মাঠ থেকে বাড়াতে রাত্রে 8টা-9টা বেজে যেত, মানুষের এত প্রেশার হতো ম্যাচ হেরে গেলে। তো সেদিক থেকে তো আমার মনে হয় যে গত 10 বছরে এই ধরনের সিচুয়েশন কখনো হয়নি। তো সাপোর্টাররা এখন যথেষ্ট অ্যারোগেন্টের মতো হয়ে গেছে যে ওরা রেজাল্টটা চায়। তো আমার মনে হয় যে রেজাল্টটা চায়, যখন প্লেয়ারদেরও দায়িত্ব আছে। তো এই বাইরে কী হচ্ছে না হচ্ছে এইগুলি নিয়ে চিন্তা না করে নিজের পজিটিভ থিঙ্ক করে ভালো ক্রিকেটটা খেলা উচিত। এবং
দেশের জন্য যখন খেলছে ভালো ক্রিকেটটা খেলার চিন্তাভাবনা সবসময় থাকা উচিত। যে পর্যায়ে যায় আপনার এটা স্বাভাবিক, এটা কিন্তু আপনার মানতে হবে। কারণ যখন আপনি ভালো খেলবেন আপনাকে ওরা প্রশংসা করবে, হাততালি দিবে, খারাপ খেললে আপনাকে বকা দিবে, গালি দিবে, আপনাকে হয়তো নেগেটিভ অনেক কথা বলবে। তো এইগুলোর মধ্যে আমাদেরকে যেতে হবে। আপনি এটা শুধু বাংলাদেশে না, এটা কিন্তু আপনার ম্যাক্সিমাম এশিয়ার দেশে, পাকিস্তানেও হয়, ইন্ডিয়াতেও মাঝে মধ্যে হয়েছে আপনার। সো এটা বেস্ট ওয়ে হলো যে আপনাকে ভালো পারফর্ম করার। আপনি যতই বলেন আমরা এটা করছি, আমরা ওটা করছি, আমরা এটা করব, মানে হোপ না দিয়ে ওই একটাই ওয়ে আছে, সামনে ওয়েস্ট ইন্ডিজ আছে, আমরা যদি ভালো ক্রিকেট খেলি তাহলে হয়তো বা মানুষরা এটা ভুলে যাবে। আমাদের সময় যেভাবে সবাই সমালোচনা করতো, এখন তো সিলেকশন প্যানেলকে কোনো কোয়েশ্চেনে করে না। তো সুতরাং গত 1 বছরের পারফরমেন্স যদি আপনি দেখেন, সেই হিসাবে সিলেক্টররা তো খুব আরামে দিন যাপন করছে। তো সেই জায়গায় আমাদেরকে কেন তাহলে এখন বোঝা যাচ্ছে এটা ব্যক্তিগত আক্রোশের জন্য, ব্যক্তিগত কোনো জায়গা থেকে আমাদেরকে সমালোচনা করতো। তো আমার মনে হয় যে এই দিক দিয়ে দেখা উচিত, সবার আগে দলটা কেমন খেলছে, আমাদের দেশ কেমন খেলছে এটা দেখা উচিত। এবং আমার মনে হয় স্ট্যাটাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলি কেয়ার করা উচিত না। যারা মাঠে কাজ করে মাঠে কাজ করতে হবে, যারা খেলোয়াড়রা খেলছে এখন ওদেরকে ভালো ক্রিকেটটা খেলতে হবে, সব দিক দিয়ে দেশের জন্য ভালো কিছু করার জন্য উঠে লাগতে হবে। ক্রিকেটারদের আসলে জবাবটা কি সামাজিক যোগাযোগ মাধ্যম হওয়া উচিত নাকি বাজিগজ হওয়া উচিত? সামাজিক যোগাযোগ আমি কখনো ফলো করি না, আমি এটা দেখিও না। তো সুতরাং খেলাটাকে খেলার মধ্যে নেওয়া উচিত এবং খেলোয়াড়দেরও খেলায় মনোনিবেশ করা উচিত। আমার মনে হয় যে এটা 100% আপনার মেন্টালি দে আর নট, মানে ওরা কিন্তু কমফোর্টেবল থাকে না। হয়তোবা এই বলার খেলছে, আরেকটা বলার কথা চিন্তা করছে, হয়তোবা কি হবে বা অনেক কিছু মাথা নিয়ে চিন্তা করে। বাট ব্যাটসম্যানদেরকে তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে ও যখন উইকেটে যাবে ও কিন্তু একাই থাকবে, তখন ওর সাথে কোচও থাকবে না, কেউ থাকবে না। এই বেসিক জাস্ট এখন নর্মাল ক্রিকেট খেললে হয়, আমরা নর্মাল ক্রিকেটও খেলছি না। আমরা মনে করেন যে অন্য টিম জেতার জন্য যা যা প্রয়োজন আমরা কিন্তু সেইগুলোই করছি। আমরা যদি আমরা একটা দল যখন 190 করে, তখন ওদের প্ল্যান থাকে যে এনিহাও এদেরকে 10 ওভারে যদি আমি 2-3টা উইকেট নিতে পারি তাহলে আমরা ম্যাচটা ফাইট দিব। সেখানে কিন্তু আমরা সেম কাজটা করছি। আমরা গিয়ে আপনার আর্লি 2-3টা উইকেট কিন্তু আমাদের চলে যাচ্ছে। মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে আসলে কি বলবেন? আপনিও বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘ সময় ক্যাপ্টেন ছিলেন। আপনি দেখেন যে কোনো দল কিন্তু যদি খারাপ খেলে এবং হারতে থাকে, কোয়েশ্চেন সবসময় ক্যাপ্টেনের দিকে যায়। তখন মনে হবে আপনার সে মাঠে ঠিকমতো পরিচালিত করতে পারছে না বা ঠিকমতো কমান্ডিং পাওয়ারটা নাই, এইটা মনে হতে পারে। তো আমার মনে হয় না যে এই জিনিসটা হচ্ছে, বাট এখানে টোটাল পারফরমেন্সটা হচ্ছে না। একটা টিম এফোর্ট যেটা আমরা চিন্তা করি যে টোটাল পারফরমেন্সে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে যেটা আপ টু দ্য মার্ক থাকবে, এই জিনিসটা হচ্ছে না। প্রতিটা ডিপার্টমেন্টে আপনার ফেল করে যাচ্ছে, যেটা রাইট টাইমে রাইট জিনিসটা দরকার পড়ে আমরা করতে পারছি না। তো সুতরাং পারফর্ম না হলে ক্যাপ্টেনের উপরে ব্লেমটা আসে। তো আমার মনে হয় ক্যাপ্টেনটা ওইভাবে ব্লেম দেওয়া উচিত না, কারণ মাত্র 2টো সিরিজ ও মাত্র পার করেছে। 4-5টা সিরিজ না গেলে ওইভাবে মূল্যায়ন করা উচিত না। তো আমার মনে হয় কিছু লিটনের ইঞ্জুরিও আমাদেরকে একটু ব্যাকফুটে নিয়ে গিয়েছে, কারণ ওর মতো একটা খেলোয়াড় থাকলে ফ্রন্ট লাইনে টিমের একটা ব্যালেন্সটা ঠিক থাকে। তো সব কিছু মিলে বলবো এখানে হতাশার কোনো কারণ নাই, এবং প্লেয়ারদের উপরে আস্থা অবশ্যই রাখতে হবে, কারণ এরাই আমাদের ফ্রন্ট লাইনের ক্রিকেটার। এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে যে সিরিজটা আছে সামনে, এটার দিকে এখন দেখতে হবে ওরা কত তাড়াতাড়ি রিকভারি করতে পারে। ইটস ভেরি ডিফিকাল্ট। আপনার একটা প্লেয়ারকে কিন্তু 10-12টা ম্যাচ দিয়ে আপনি জাজ করাটা হয় না, কারণ এর আগে যে ক্যাপ্টেন ছিল তাকেও কিন্তু আমরা অত সুযোগ দিই নাই। তো আমার মনে হয় বাংলাদেশে খুব প্লেয়ারদের যেটা আগে হতো, প্লেয়াররা যেভাবে চেঞ্জ হতো, এখন দেখি ক্যাপ্টেন্সি কিন্তু অনেক বেশি চেঞ্জ হচ্ছে। তো আপনি যদি কেউকে ক্যাপ্টেন বানান, আপনি সময় নিয়ে বানান, এবং যখন বাদ দিবেন তখন সময় নিয়ে বাদ দেওয়া উচিত। আপনি এই যে 10-12টা ম্যাচের উপর আপনি কোনো পারফরমেন্স কাউন্ট করাটা এটা অন্যায় হবে আমার মতে। আর একটা জিনিস যে আপনার ক্যাপ্টেন্সির চেয়ে ভেরি ইম্পর্টেন্ট হয়েছে যে আপনার প্লেয়ারদের কিন্তু পারফর্ম করতে হবে। আমরা তো ওই পর্যায়ে যেতে পারছি, আমরা তো ফাইটই করতে পারছি না। আপনি যখন ফাইটে যাবেন তখন একটা সিদ্ধান্ত আসবে কাকে বোলিং দিবে বা ওই সময় কে ব্যাটিং করবে। তো ওই পর্যায়ে তো আমরা যেতে পারছি না। আমরা তো আর্লি প্রথম 10-12 ওভারে আমরা হেরে বসে যাই। সো এখানে আপনি ক্যাপ্টেনে কী মূল্যায়ন করবেন? কিছু প্লেয়ার যখন অনেক দিন ধরে খেলে যায়, এখানে কিন্তু ছোট একটা গ্যাপ সৃষ্টি হয়। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের এই টিমে কিন্তু নার্সিং হয় যথেষ্ট প্লেয়ার, এবং হাই পারফরমেন্স ইউনিটে যথেষ্ট হাই প্রোফাইল কোচ দিয়ে কিন্তু নার্সিং হচ্ছে। এই জায়গা থেকে যে গ্যাপটা বেশি হওয়ার অত কারণ আমি দেখছি না, কারণ এখানে কিন্তু রিকভারি করারও একটা জায়গা আছে। তো আমি মনে করি যে ঠিক মতোই যদি নার্সিংটা হয়, এখানে কিন্তু অত গ্যাপটা ফিল করা যায় না। তো আমার মনে হয় যে প্লেয়ারদেরও দায়িত্ব উচিত
প্লেয়ারদেরও যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলা উচিত যে কেন এমন হচ্ছে, এবং আমার মনে হয় সবার সমন্বিত প্রচেষ্টা এটা ভালো একটা পজিটিভ থিঙ্কার দরকার।